ওয়ার্ল্ড ফুড সেফটি ডে 2024 উপলক্ষে ডক্টর টিভির নিয়মিত আয়োজন নিউট্রিটকে আজকে আমি রয়েছি নিউট্রিশনিস্ট তাসনিমা হক এবং আমার সাথে দুজন অতিথি রয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ শোয়েব, মেম্বার বাংলাদেশ ফুড সেফটি অথরিটি, এবং আমার সাথে আরও রয়েছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, ডাইরেক্টর নিউট্রিশন ইউনিট বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল। প্রোগ্রামের একদম শুরুতেই আমি চলে যাব ডক্টর মোহাম্মদ শোয়েবের কাছে যে আমরা আসলে নিরাপদ খাদ্য বলতে কি বুঝি। ধন্যবাদ মিস তাসনিমা হক। শুরুতেই আমি ডক্টর টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং বিশ্ব নিরাপদ খাদ্য দিবস 2024 উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। নিরাপদ খাদ্য অ্যাকচুয়ালি সময়ের দাবি, এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্যই, এবং এই জন্যই আজকে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস পালিত হচ্ছে। নিরাপদ খাদ্য বলতে আমরা বুঝি যে খাদ্যে ভেজাল বা দূষণ থাকবে না। আমরা জানি খাদ্য উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন স্টেপ আছে, যেমন প্রক্রিয়াকরণ, মজুদ, বিপণন, সরবরাহ। এই প্রত্যেকটি স্টেপ বা স্তরে খাদ্য নিরাপদ থাকতে হবে। এখানে কোনো দূষণ থাকবে না অথবা অন্য কোনো অণুজীব এর মধ্যে প্রবেশ করতে পারবে না। এর সাথে আমি একটু বলতে চাই, নিরাপদ খাদ্য তখনই অনিরাপদ হবে যখন এর মধ্যে কোনো ঝুঁকি থাকবে। ঝুঁকিগুলি সাধারণত তিনটি ঝুঁকি চিহ্নিত করা হয়। একটি হচ্ছে কেমিক্যাল ঝুঁকি, যেটা আমরা জানি যে আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের কৃষি দ্রব্য উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের পেস্টিসাইড ব্যবহার করা হয়, এবং পরিবেশ এবং প্রক্রিয়াকরণ থেকে হেভি মেটাল এখানে আসতে পারে এবং অন্য ধরনের এডিটিভস সংযোজন হতে পারে। এগুলো হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। এছাড়া অণুজীব হ্যাজার্ড, যেটা মাইক্রোবায়াল কন্টামিনেন্ট হিসাবে চিহ্নিত করা হয়। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট এবং মোল্ড খাদ্যে আসতে পারে। এছাড়া ফিজিক্যাল হ্যাজার্ড, যেমন মনে করেন খাবার রান্নার সময় অনেক সময় খাবারে চুল আসতে পারে, অথবা কাচের গুঁড়া যেতে পারে, কাঠ যেতে পারে, মেটাল যেতে পারে। এই জিনিসগুলো খাদ্যকে অনিরাপদ করে। ধন্যবাদ স্যার আপনার খুব সুন্দর একটা উত্তরের জন্য। এরপর আমি চলে যাব ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে। স্যার, আপনার কাছে জানতে চাও, আপনি যেহেতু পুষ্টি নিয়েও কাজ করছেন, যে সব পুষ্টিকর খাবারে কি নিরাপদ বা সব নিরাপদ খাবারে কি পুষ্টিকর? ধন্যবাদ। আজকে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে যেটা বলছেন যে সব পুষ্টিকর খাদ্য নিরাপদ কিনা অথবা নিরাপদ খাদ্য পুষ্টিকর কিনা, আসলে এটা বলা খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে আমার আগের আলোচনা প্রফেসর ডক্টর শোয়েব যেটা বলেছেন, আসলে খাদ্য যে কোনো অবস্থায় অনিরাপদ হয়ে যেতে পারে। আমার খাদ্য পুষ্টিকর ঠিক আছে, যেমন আমার বর্তমানে ফ্রুটস যেগুলো এখন চলতেছে, মধুমাস যেটা বলি, আম, জাম, লিচু, অনেক কিছু পাওয়া যাচ্ছে, এটা যে কোনো মুহূর্তে আমার এটা হচ্ছে পুষ্টিকর, কিন্তু এটা অনিরাপদ হয়ে যেতে পারে। ফিজিক্যাল কন্টামিনেশন হয়ে যেতে পারে, মাইক্রোবিয়াল কন্টামিনেশন হতে পারে। একবার ইদানিং আমরা শুনতেছি যে কেমিক্যালস দেওয়া হয়, যদি এটা নিয়ে কনফিউশন আছে, কিন্তু এই ধরনের যে কোনো পুষ্টিকর খাদ্যই অনিরাপদ হয়ে যেতে পারে। আবার কিন্তু যদি আমার নিরাপদ খাদ্য হয়, ডেফিনেটলি যদি খাদ্য বলি, সেখানে অবশ্যই পুষ্টির উপাদান থাকবেই। সুতরাং নিরাপদ হলে সেটা আমরা ধরে নিই, যদি নিরাপদ খাদ্য হয় সেখানে পুষ্টি উপাদান থাকবে। কোনো না কোনোভাবে সেটা আমাদের বৃদ্ধিতে বা শরীরের কোনো না কোনো কাজে আসবে। তার মানে খাবারটা হয়তো বা আমার জন্য নিরাপদ হতে পারে যদি সেটা নিরাপদ হয়ে থাকে। ডক্টর শোয়েব, আপনার কাছে যাবো, যে স্যার বলছিলেন যে এখন আমরা মধুমাস চলছে বা হচ্ছে আমাদের সিজনটা হচ্ছে আম, কাঁঠাল, লিচু, যেটা দেখা যায় যে এখন ম্যাক্সিমাম জায়গাতেই, বা আমরা যদি একটু বাজারের দিকে যাই, সুপার শপ বা মার্কেট প্লেসে যাই, দেখা যায় যে ফরমালিন মুক্ত আম। তো এটা নিয়ে যদি বলতেন যে আসলে ফরমালিনটা কি আমে কাজ করে কিনা, বা এটা কেউ যদি দিয়ে থাকে সেটা আসলে ইফেক্টিভনেস কতটুকু ফ্রুটসে? জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি এর আগে আমি একটু বলতে চাই আমাদের যে এখন নিরাপদ খাদ্যর ব্যাপারে যে অবস্থানটি। আপনি জানেন বাংলাদেশ ফুড সেফটি অথরিটি 2015 সালে প্রতিষ্ঠিত হয়। এর আগে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দূরদর্শিতা, ওনার ঐকান্তিক চেষ্টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন 2013 মহান সংসদে পাশ হয়। এর পূর্বে আমাদের জনসাধারণের কাছে এবং বিভিন্ন যখন আমরা নিউজ পেপারে বা খবরের কাগজ এবং নিউজ দেখতাম, যে প্রতিনিয়ত ফরমালিনের ব্যাপারে অসংখ্য নিউজ আসতো যে ফরমালিন আমাদের শাক সবজি এবং ফলমূলে ব্যবহৃত হচ্ছে।
কিন্তু এগুলি যে কতটুকু সত্য এগুলি বৈজ্ঞানিক পদ্ধতিতে যাচাই করার কোনো সুযোগ ছিল না। এবং এরই ক্রমধারায় আমাদের যে নিরাপদ খাদ্য আইন 2013 আপনার মহান সংসদে পাশ হয়। এই আইনের মেইন উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানসম্মত উপায়ে যথাযথ অনুশীলনের মাধ্যমে খাদ্যের যে উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াকরণ, মজুদ, এই সবগুলি সমন্বয় করার জন্য একটি প্রতিষ্ঠান তৈরি হবে। এবং এই প্রতিষ্ঠানটি পরবর্তীতে 2015 সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রূপ লাভ করে। এবং প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের কাজ করতেছে। এবং ফরমালিন অ্যাকচুয়ালি 40% যে ফর্মালডিহাইড, এটার একটা সলিউশন। এবং এই ফরমালিন সাধারণত আপনার যে প্রাণীর যে দ্রব্যাদি, বিশেষ করে মাছ অথবা যে অন্য মাংস, এগুলি প্রিজারভেশনের জন্য ব্যবহার করা হয়। কিন্তু ফলমূল এবং সবজিতে এক ধরনের কোটিং থাকে যেটা আপনার ফরমালিনের সংস্পর্শে আসে কোনো ধরনের বাইন্ড তৈরি করার কোনো সুযোগ থাকে না। কিন্তু যখন মাছে যে আপনার যে গঠন, সেই গঠনে আপনার এক ধরনের প্রোটিন জাতীয় কেমিক্যাল থাকে, সেই প্রোটিন ফরমালিনের সাথে বাইন্ড করতে পারে। সো এখন অ্যাকচুয়ালি ফরমালিন আমরা হয়তো অনেকে বলে থাকে যে ফরমালিন ফলমূলে ব্যবহার করা হয়, কিন্তু এগুলির আসলে বৈজ্ঞানিক যে ব্যবহারের যে প্রয়োজন সেটা নাই। এবং অনেক ব্যবসায়ী দেখা যায় যে এখন, যেহেতু আমার সহকর্মী বললেন যে মধুর মাস, এখন আমরা সিজনাল ফ্রুটস আমরা পেয়ে থাকি এবং ফ্রুটসে অনেক ব্যবসায়ী বলে থাকে যে ফরমালিন মুক্ত। আসলে এই ধরনের প্রচারণার কোনো প্রয়োজন নাই। এবং ফরমালিন আমাদের যে নিরাপদ খাদ্য আইন, এই আইনে আমরা অনেক ধরনের প্রবিধানমালা, যেটাকে রেগুলেশন বলে, রেগুলেশন আমরা তৈরি করছি। এবং একটি রেগুলেশন হচ্ছে যে বিজ্ঞাপন। এবং বিজ্ঞাপন রেগুলেশনের আমরা যেটা বলতে চাই যে যারা ব্যবসায়ী তারা ইচ্ছা করলেই অনেক ধরনের শব্দ বা অনেক ধরনের কথা ব্যবহার করতে পারবে না যেটা বিজ্ঞানসম্মত আপনার কোনো যুক্তি নাই। ধন্যবাদ স্যার। এবার ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে আবার চলে যাচ্ছি যে স্যার, আপনি যেহেতু পুষ্টি নিয়ে কাজ করেন, প্লাস আপনি সেফ ফুড নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, তো এই ফরমালিন নিয়ে স্যার আপনাদের কোনো অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি আছে কিনা, বা জনসাধারণকে এই মিথটা থেকে বের করে নিয়ে আসার জন্য আপনাদের কোনো অ্যাক্টিভিটি আপনি যদি শেয়ার করতে চান আমাদের দর্শকদের সাথে, তাহলে আপনি শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আসলে এটা নিয়ে একটা বড় ধরনের মিথ চলছে আসলে। বিষয়টা আমাদেরকে একটু প্রফেসর শোয়েব স্যার অলরেডি বলেছেন, তারপর একটু অ্যাড করি। আমরা যে কোনো ধরনের ফল যদি পাকানোর যখন সময় চলে আসবে, আপনি পরীক্ষা করেন প্রতিটা ফলের মধ্যে আপনি ফরমালিন পাবেন। এটা কিন্তু ন্যাচারালি ফল, তার প্রিজার্ভেশন, নিজস্ব প্রিজার্ভেশন টেকনিকটা হচ্ছে তার মধ্যে ফরমালিন তৈরি হয়। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে ফরমালিন মুক্ত আম, এটা আসলে কোনোভাবেই পসিবল না। কারণ আপনি দুইটা জিনিস, একটা হচ্ছে ফরমালিন হচ্ছে ভোলাটাইল পদার্থ, অর্থাৎ আপনি যে রুমে রাখেন এটা কিন্তু উদ্বায়ী, অর্থাৎ বাতাসে চলে যাবে। 2 নম্বর হচ্ছে এটা কিন্তু খুব কস্টলি একটা জিনিস। 3 নম্বর হচ্ছে গভর্নমেন্টও কিন্তু এটা ব্যবহার শুধুমাত্র ল্যাবরেটরিতে ইউজ করা যাবে এই শর্তে কিন্তু আমরা ফরমালিনটা আমদানি করি। সুতরাং কোনো খামারির পক্ষে এটা কিন্তু ইম্পসিবল একটা বিষয় যে সে ফরমালিন তার বাগানে বা ফ্রুটে ইউজ করবে। এবং বৈজ্ঞানিকভাবে যেটা হচ্ছে যে আমাদের প্ল্যান্ট সোর্স থেকে এটা প্রিজারভেটিভ যে অংশটা প্রিজার্ভ করার জন্য যে বাইন্ড করবে, সে ধরনের কোনো কিছু আমাদের প্ল্যান্ট সোর্সে নেই, অর্থাৎ উদ্ভিজ্জ কোনো কিছুর সাথে ফরমালিন বাইন্ড করবে না, শুধুমাত্র প্ল্যান্ট সোর্সের সাথে এটা বাইন্ড করতে পারে। যেমন আমরা ছোটবেলায় দেখছি আমাদের স্কুলে যেটা ল্যাবরেটরিতে ব্যাংক প্রিজার্ভেশনের জন্য ফরমালিন ইউজ করো। কিন্তু এটা আমাদের কিছু একটা মিথ চলে আসে, বিভিন্ন প্রোপাগান্ডা, আপনি বিভিন্ন স্পেশালি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখেন বা ইউটিউবে দেখেন, এগুলো কোনো ভিত্তিহীন তথ্য ছাড়াই এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে। আমি জনসাধারণকে একজন পরিচালক পুষ্টিনীতি আশ্বস্ত করতে চাই যে আমাদের ফলমূল যেগুলো, এগুলাতে কখনোই কোনো ধরনের ফরমালিন ব্যবহৃত হয় না। এবং আরেকটা যেটা ফরমালিন মুক্ত আম, এই বিজ্ঞাপনটাই আসলে এটা আমাদের নিষিদ্ধ করা উচিত। তার মানে কি, কিছু ফলে ফরমালিন দেওয়া হচ্ছে, কিছুতে দেওয়া হচ্ছে, জনসাধারণ পারসেপশনটা কিন্তু এটা। কিন্তু আমি যখন কখনোই লিখবো না যে ফরমালিন মুক্ত, তখন এটা অটোমেটিক ফরমালিন নাই, এই জিনিসটা আশ্বস্ত করতে হবে। তো আমাদের এই ধরনের কথাবার্তা এগুলো টোটালি স্টপ করে দেওয়া উচিত। ধন্যবাদ স্যার। এর সাথে আমি জাস্ট ছোট্ট করে অ্যাড করব যে আমাদের ফ্রুটসগুলো ন্যাচারালি ফরমালিন কন্টেইন করে এবং এর কারণেই এর শেলফ লাইফটা বাড়তি থাকে, যেটা আমরা আপেলের ক্ষেত্রে বলে থাকি যে হয়তো একটা হোয়াইট কোট দেখলে আমরা বুঝে ফেলি যে এখানে ফরমালিন আছে, কিন্তু এটা হচ্ছে তাকে তার
সেলফ লাইফ বৃদ্ধির জন্য নিজে থেকে ইটসেলফ হচ্ছে প্রত্যেকটা ফলে একটা করে ফরমালিন থাকে। এটা একটু করে মানে যে আপেলের যে বিষয়টা আমরা অনেক সময় দেখি যে এক মাসে আপেল পচে না, আসলে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্বীকৃত পদ্ধতি হচ্ছে ফুড ওয়াক্সিং, যেটা ফুড গ্রেডিং এবং এটা হচ্ছে প্রিজার্ভেশন করার জন্য এই ধরনের একটা হোয়াইট কোট তৈরি হয়। এবং আপনি যদি এটা দেখেন গ্রেপস যেটা আঙ্গুর আছে, এটার মধ্যে কিন্তু একটা সাদা পদার্থ, ওটা কিন্তু ন্যাচারালি তৈরি হচ্ছে ফলটার উপরে, সুতরাং এটা নিয়ে কোনো কনফিউশনের সুযোগ নাই। আর ফলে যেটা বললাম বিদেশি হোক দেশীয়, কোনো ফলে ফরমালিন ব্যবহারের কোনো সুযোগ নেই। তার মানে আমরা নির্দ্বিধায় যে কোনো ফল আমরা খেতে পারছি, এখানে কোনো মিথ কাজ করছে না। এবং যেটা হয় আমার ধারণা যে কলা নিয়ে মানুষের একটা থাকে যে কার্বাইড দেওয়া হয়, এবং সেটাও যত সম্ভব আমি বিশ্বাস করি যে এটা নির্দিষ্ট মাত্রায় রেখে হয়তো দেয়া হয় বা একটা নির্দিষ্ট প্রসিডিউর মেইনটেইন করে। অনেক সময় কার্বাইডটা আসলে ব্যবহার করা উচিত না, মানে এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, এটা ঝুঁকিপূর্ণ। যেন কার্বাইড যদিও আমরা বিভিন্ন জায়গায় অনেক সময় আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিভিন্ন অভিযানে আমরা দেখি যে এটা ধরা পড়ছে, মানে কার্বাইডটা আসলে উচিত না। এটার জন্য আমরা ইথিলিন ইউজ করতে পারি। ইথিলিন চেম্বার সারা ওয়ার্ল্ডে এটা স্বীকৃত পদ্ধতি। বাংলাদেশে এটা যদি করে তাহলে আমরা কলা বা অন্যান্য ফলগুলোকে ইথিলিনের মাধ্যমে পাকাতে পারি, তাহলে আমরা সব ফলই হচ্ছে সেফলি কনজিউম করতে পারবো, যেটা বাচ্চা এবং বয়স্ক উভয়ের জন্য খুব ইম্পর্টেন্ট আমাদের। এবং সবচেয়ে ভালনারেবল গ্রুপে আমরা বলে থাকি বাচ্চা, বয়স্ক এবং প্রেগনেন্ট। তো এই টাইমটাতে যারা থাকে বয়স্ক, বাচ্চা এবং প্রেগন্যান্সিতে, তারা কিন্তু দেখা যায় যে ফলমূলটা খায় না ভয়ে, ফলাফলে সে কিছু এই ভিটামিন মিনারেলস আসলে পায় না, এখান থেকে ডেফিসিয়েন্সি নিয়েই তারা চলতে থাকে। এই জায়গা থেকে আমাদের মনে হয় যে আমরা ডক্টর টিভির মাধ্যমে আজকে একটা ক্লিয়ার মেসেজ দিতে পারবো যে ফল সেফলি খাওয়া যাবে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। ডক্টর শোয়েব, এবার আমাদের হচ্ছে ওয়ার্ল্ড ফুড সেফটি ডের যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে যে প্রিপেয়ার ফর দ্য আনএক্সপেক্টেড। যে আনএক্সপেক্টেড যদি কোনো প্রবলেম চলে আসে আমাদের পাবলিক হেলথ বা হচ্ছে মাস কমিউনিকেশনের মধ্যে, তখন ফুডটার জন্য আসলে আপনাদের কোনো প্রিপারেশন আছে কি না? জি ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনি যথার্থ বলেছেন, এবারের যে প্রতিপাদ্য বিষয় যে ফুড সেফটি প্রিপেয়ার ফর আনএক্সপেক্টেড, এর আগে আমি একটু বলতে চাই, আপনি জানেন যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার ছিল যে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ তৈরি করা, এবং পরবর্তীতে ওনারই কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, ওনার যে ঐকান্তিক যে প্রচেষ্টা, এর মধ্যে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে। এবং আমরা বিশ্বে খাদ্যের ব্যাপারে কৃষিকাজ এবং প্রাণীজ এবং মৎস্য দিক দিয়ে আমরা অনেক ভালো অবস্থানে আছি, এবং বিশ্বে আমরা আমাদের অনেকগুলি প্রায় 10টি খাদ্য পণ্য টপ লিস্টে আছে। তো এখন অ্যাকচুয়ালি যে এটা হচ্ছে খাদ্য নিরাপত্তা, কিন্তু খাদ্য নিরাপত্তা কখনো আপনার ফুলফিল হবে না যদি খাদ্য নিরাপদ না হয়, এবং খাদ্য নিরাপত্তার ব্যাপারে আমরা আলোচনা করছি। এখন বিভিন্ন কারণে আপনার প্রাকৃতিক দুর্যোগ, আপনার সাইক্লোন অথবা অন্য কোনো ডিজাস্টারে এই খাদ্য নিরাপত্তা যে কোনো সময় ব্যাঘাত ঘটতে পারে। আমাদের দেশে আমরা জানি যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে, এবং ক্লাইমেট চেঞ্জের জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা পড়তে পারি। ওইভাবেও আমরা এখনও যে ইনস্ট্যান্ট যে রেসপন্স করার জন্য আমরা এখনও সেই সিস্টেম দাঁড় করাই নেই। তবে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ফুড সেফটি অথরিটি যে আমাদের বাংলাদেশের 64 জেলায় আমাদের অফিস আছে, এবং ঢাকা যে হেড অফিস, এবং আমরা প্রতিনিয়ত খাদ্য নিরাপত্তার ব্যাপারে আমরা কাজ করছি, এবং আমাদের যে অফিসার ওনাদের যে মোবাইল ফোন 24 আওয়ার্স আমরা যেন ব্যবহার করতে পারে সেই আমরা নির্দেশ দিয়েছি। এটার বলতে চাচ্ছি এই জন্য যে সবাই যেন সবসময় প্রস্তুত থাকে, খাদ্য নিরাপত্তার ব্যাপারে যদি কোনো অভিযোগ থাকে, কোনো পরামর্শ থাকে, ওনারা যেন এটা গ্রহণ করে। এছাড়া আমাদের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি হটলাইন নাম্বার আছে 16133, এবং এই নাম্বারে যে কোনো অভিযোগ বা যে কোনো সমস্যা আপনার জানাতে পারে, এবং আমরা তাৎক্ষণিক তাদেরকে সমস্যা সমাধানের জন্য চেষ্টা করি। আর যেটা বললাম, অ্যাকচুয়ালি খাদ্য নিরাপত্তা আমাদের বাংলাদেশ ফুড সেফটি অথরিটির একক
আপনার নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমরা হচ্ছি নিয়ন্ত্রণকারী এবং কোঅর্ডিনেটিং এজেন্সি। এর জন্য আমরা বাংলাদেশে 18টি মন্ত্রণালয় এবং তাদের বিভাগের সাথে সমন্বয় সাধন করে কাজ করছি। এবং এই যে যেটা বললেন যে প্রিপেয়ার্ড ফর আনএক্সপেক্টেড, এটা আমরা প্রস্তুত, কিন্তু এর জন্য আমরা আমাদের যে বাংলাদেশে আরও যে অন্যান্য প্রতিষ্ঠান, মৎস্য বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এদের সবাই একসাথে সমন্বয়ের মাধ্যমে আমরা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমরা মোকাবেলা করতে পারবো খাদ্য নিরাপত্তার বিষয়ে। থ্যাংক ইউ স্যার। ডক্টর মোহাম্মদ রফিক, আপনি তো পুষ্টি নিয়ে কাজ করেন এবং স্যারের কথার জের ধরে আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। এখন আমাদের কিন্তু প্রাকৃতিক দুর্যোগ খুব ঘন ঘন দেখা দিচ্ছে। কিছুদিন আগে সিলেটে বন্যা ছিল, রেমাল চলে গেল কেবলই। তো এই সময় একটা যদি এমার্জেন্সি তৈরি হয়ে যায়, মানুষ কিভাবে এমার্জেন্সি অবস্থায় সেফলি এবং নিউট্রিশাস ফুড একসাথে খেতে পারে, এটা নিয়ে যদি আপনাদের কোনো গাইডলাইন থেকে থাকে জনসাধারণের জন্য। ধন্যবাদ। আসলে এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা বাংলাদেশের খুব কমন একটা বিষয়। আমরা মাঝে মাঝে দেখছি যে এরকম সমস্যা তৈরি হচ্ছে, যদি সরকার এই ব্যাপারে খুবই সচেতন। এবং দেখবো উন্নত রাষ্ট্রে একটা ঘূর্ণিঝড় বা টর্নেডো হলে যে পরিমাণ মানুষ মারা যায়, বাংলাদেশে কিন্তু সেটা হচ্ছে না। কারণ বাংলাদেশের যে আশ্রয়ণ প্রকল্প বা নিরাপদ শেল্টার অলরেডি তৈরি করে লোকজন সেখানে চলে আসে, কিন্তু লোকজন যখন চলে আসে সে কিন্তু কোনো কিছু নিয়ে আসতে পারে না, তা ফুডের বিষয়টা থেকে যায়। গভর্নমেন্ট কিন্তু ইনস্ট্যান্ট প্যাকেট জাতীয় খাদ্য কিন্তু ওইসব জায়গায় সরবরাহ করে, কিন্তু এখানে যেটা আপনি বলছেন যে নিউট্রিশিয়াস ফুড, আমরা কিন্তু সাধারণত দেখা যায় বিস্কিট বা চিড়া বা এই জাতীয় ড্রাই ফ্রুটগুলো করি, কিন্তু এগুলো যে খুব বেশি নিউট্রিশিয়াস তা না। বিশেষ করে বাচ্চারা থাকে, তারপরে যেটা বললেন যে প্রেগন্যান্ট থাকে, বয়স্করা থাকে। সুতরাং এই জায়গাটায় আমাদের কিছু ইনস্ট্যান্ট নিউট্রিয়েন্ট রিচ কিছু ফুড আমাদের ডেভেলপ করতে হবে এবং তাদের জন্য আমাদেরকে সাপ্লাইয়ের একটা ব্যবস্থা রাখতে হবে। অনেক রাষ্ট্রে কিন্তু এটা আছে। ইভেন মালয়েশিয়া দেখেছি ছোট এক চকলেট বার, এটা যদি একবার খাইতে সারাদিনের তার এনার্জি পুষ্টি যেটা লাগে চলে আসে। শুধু এই ধরনের আমাদের একদম যেটা বলি রেডি ফুড, ইনস্ট্যান্ট রেডি ফুড, এই জাতীয় কিছু আমাদের খাদ্য তৈরি করতে হবে এবং দু একটা বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু অলরেডি এই ধরনের খাবারগুলো বাজারে নিয়ে আসছে। এবং সরকারেরও উচিত হবে, হয়তো আমাদের প্ল্যানে হয়তো আছে আরো, মানে এই ধরনের নিউট্রিশিয়াস ইনস্ট্যান্ট ফুডগুলো আমাদের যারা আছে গ্রুপের জন্য সরবরাহ করার ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বা মাননীয় প্রধানমন্ত্রী, উনি হয়তো এটা নিয়ে ভবিষ্যতে কাজ করবেন বা আমাদের হয়তো প্ল্যানে আছে যে আমরা এটা নিয়ে আসলে কাজ করব। স্যার, যেটা বলা হচ্ছে যে আনএক্সপেক্টেড যে এমার্জেন্সিগুলো, সেইখান থেকে একটা জিনিস যে আমরা ন্যাচারাল ডিজাস্টার নিয়ে কথা বলছি, আমরা এমার্জেন্সি নিয়ে কথা বলছি, তো এই কিছুদিন আগে যেটা হলো যে খুব যখন গরম পড়লো, আমরা কিন্তু দেখলাম যে আমাদের ইলেকট্রোলাইট যে ড্রিঙ্কসটা ছিল বাজারে, এটা নিয়ে মানুষের মনে একটা প্রশ্ন রয়ে গেছে যে এটা উইথড্র করা হলো এবং সাধারণ মানুষ এটাকে খাচ্ছিল, খুব ওয়েল অ্যাকসেপ্টেড ছিল এই জিনিসটা। তো এটা যে আনএক্সপেক্টেডভাবে আমাদের বাজার থেকে উইথড্র করা হলো বা এটার হেলথ যে ইফেক্টটা আছে, স্যার এটা নিয়ে আপনাদের কোনো গাইডলাইন ছিল কিনা বা যারা এইসব বাজারে এনেছে ওনারা গাইডলাইনগুলো প্রপারলি মেনটেন করে এনেছে কিনা? জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন ধরনের প্রবিধানমালা আছে এবং এর একটি প্রবিধানমালা হচ্ছে যে খাদ্য পণ্য জব্দকরণ। আমরা জন্য আমাদের যে স্ট্যান্ডার্ডগুলো বিএসটিআই এবং আমাদের প্রবিধানমালায় যেগুলি আছে, যেটা অ্যাকচুয়ালি কোডেক্সের মাধ্যমে তৈরি করা হয়েছে, এর যদি ব্যত্যয় ঘটে তাহলে আমরা ওই খাদ্যদ্রব্যকে আপনার উইথড্র করতে পারি। এবং এর আগে কিছু কিছু খাদ্যদ্রব্য আমরা কালেকশন করার পর আমাদের ডেজিগনেটেড 45 ল্যাবরেটরি আছে, ওই 45 ল্যাবরেটরিতে আমরা 650টি প্যারামিটার আপনার টেস্ট করে থাকি। এবং কোনো খাদ্যে যদি আমাদের যে মাত্রা আছে, এই মাত্রাগুলো যদি কমপ্লেন না করে, তাহলে ওই খাদ্যদ্রব্য আমরা মার্কেট থেকে উইথড্র করতে পারি, অথবা তাদেরকে আমরা বলতে পারি যে ওই খাবারগুলি সরিয়ে নেওয়ার জন্য। তো সম্প্রতি আমিও যেটা জানি যে কিছু এনার্জি ড্রিঙ্কস, যেগুলি আমরা জানি যে আমাদের দেশে ন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, সেটা বিএসটিআই কিছু কিছু খাবার বিএসটিআই দিয়ে থাকে, বিএসটিআই অনুমোদন ছিল না। এবং পরবর্তীতে অ্যাকচুয়ালি আমরা বিএসটিআইকে অনুরোধ করি ওই খাদ্যদ্রব্যে যেন আপনার উইথড্র করা হয়। এবং আপনার জেনে থাকবেন যে ওই যে এনার্জি ড্রিঙ্কস, এগুলি বাজার থেকে তুলে নেওয়া হয়েছে।
জি স্যার, আমরা দেখেছি যে এটা বাজার থেকে উইথড্র হয়ে গেছে। স্যারের কাছে জানতে চাই যে এরকম যে আমরা বাজারে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস দেখি, বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্কস দেখি বা সফট ড্রিঙ্কস দেখি, এটা আসলে আমাদের স্বাস্থ্যে কোনো পুষ্টি যোগান দিচ্ছে কিনা, আর এটা আমাদের জন্য নিরাপদ কিনা? আসলে যদি আমরা ইলেকট্রোলাইটস এর কথা বলি, এটা ডেফিনেটলি আমাদের প্রয়োজন আছে, কিন্তু আমি যদি ইলেকট্রোলাইটস ড্রিঙ্কস হিসেবে যদি করি, ডেফিনেটলি আমার শরীরে কাজে লাগবে, যেটা প্রচন্ড গরম যাচ্ছে এইসব। কিন্তু এই ইলেকট্রোলাইটসের মধ্যে অন্য কিছু অ্যাড করা থাকে, সেটা ডেফিনেটলি আমাদের শরীরের জন্য হার্মফুল হবে। এবং বিভিন্ন যে এনার্জি ড্রিঙ্কস বলছি বা এগুলো, এটা যে গাইডলাইন সম্ভবত দেওয়া ছিল, এটা সারা ওয়ার্ল্ডে আছে, কিন্তু আমি যে গাইডলাইন্স বাইরে অন্য কিছু ইউজ করে থাকি, ডেফিনেটলি এটা আমার হেলথের জন্য হ্যাজার্ড তৈরি করবে। সুতরাং এগুলো আমাদের বর্তমান যে বিএসটিআই বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে নিয়েছে, সুতরাং এটা আমাদের অ্যাভয়েড করে যাওয়াটাই উচিত হবে। এবং আমার স্যার মনে হয় যে যেগুলো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, এটা ডেফিনেটলি থেরাপিউটিক ডায়েটের একটা পার্ট বা থেরাপিউটিক অংশ, তো এটা সবার জন্য না করে স্পেসিফিকলি কাদের জন্য এই গাইডলাইনটা দিয়ে দেওয়া উচিত। অনেকের হয়তো প্রয়োজন নেই, তারাও ইনটেক করে তাদের স্বাস্থ্যের ঝুঁকি ডেকে আনছে, তো এটার একটা আমার ধারণা যে জি, আমি একটু সংযোগ করতে চাই। অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন, যে কোনো খাবার সব বয়সের মানুষের জন্য হয়তো উপযোগী নাও হতে পারে। যেমন শিশুর জন্য কিছু খাবার আছে যেটা তাকে খেতে হবে, এবং তার পুষ্টিগুণ যেন খাবারে পুষ্টিগুণ থাকে ওইভাবে তাকে, আমরা যারা বড়রা আছি, বাবা মা অথবা ভাই বোন, তাদেরকে দিবে। এবং আমরা যারা মনে করেন যে মধ্যবয়সে আছে বা ইয়াং আছে, তাদের খাবার প্যাটার্ন একরকম, এবং যারা বৃদ্ধ তাদেরও আপনার ভালনারেবল একটা গ্রুপ, এবং তাদের কিছু খাবারে অবশ্যই পুষ্টিগুণ থাকতে হবে, এবং ওইভাবে চিন্তা করে আমাদের যারা বিভিন্ন বয়সী মানুষদেরকে খাবার পরিবেশন করি, ওইভাবে পরিবেশনও করতে হবে। থ্যাংক ইউ স্যার। ডক্টর সাহেব, আপনার কাছে আমি আবার আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সামনে কোরবানির ঈদ। তো কোরবানির ঈদের সময় যেটা হয় যে আমাদের এই যে নিরাপদ করে যে প্রসেসটা বা ওভারঅল কোরবানির যে বিষয়টা থাকে, এটা কিভাবে আসলে করলে আমাদের জনসাধারণের জন্য নিরাপদভাবে হতে পারে? জি, সামনে আর কিছুদিনের মধ্যে আমরা আমাদের যে অন্যতম ধর্মীয় একটি অনুষ্ঠান কোরবানির ঈদ আমরা পালন করব, এবং এই ঈদে আমরা সাধারণত বিভিন্ন গরু এবং ছাগল অথবা মহিষ অথবা উট কোরবানি দিয়ে থাকি। এবং এটা আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের লিফলেট আপনার তৈরি করেছি এবং এটা প্রচার করছি। আমরা টিভিতে টিভিসি প্রচার করছি এবং অ্যানিমেশন তৈরি করা হয়েছে। আমরা আমাদের মেসেজ বিভিন্ন ধরনের। প্রথম একটি মেসেজ আমি বলতে পারি, যখন কোরবানিটি দেওয়া হবে তারপর যেন ওই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করা হয়, তাহলে আশেপাশে যেন আপনার পরিবেশের উপর ওই যে কোরবানির যে বজ্র বা অন্য অন্য জিনিস এর মাধ্যমে যেন কোনো ক্ষতি না হয়। এছাড়া যখন কোরবানি জবাই করার পর যখন মাংস আপনার আলাদা করা হবে, এবং মাংসটা আমাদের মেসেজ হচ্ছে যে যত দ্রুত সম্ভব তত আমরা যেন এই জবাইটা আমরা সম্পন্ন করতে পারি। কেউ যদি মনে করেন 2টা গরু কোরবানি দিয়ে থাকেন, তাহলে প্রথম গরুটি সম্পূর্ণ করার পর, অর্থাৎ আপনার মাংস কাটা থেকে শুরু করে সব কিছু প্রসেস করার পর যেন দ্বিতীয় গরুটি কোরবানি দেন, এবং ওই সময়ে উনি যখন শেষ করবেন তারপরে ওনার মাংস যদি রান্না করেন, তাহলে রান্না করার পর উনি যখন খাবারটি আপনার নর্মাল টেম্পারেচার রাখার পর যখন 2 ঘন্টা পর যেন ফ্রিজে রাখেন নর্মাল টেম্পারেচারে 0 থেকে 5 ডিগ্রি, এবং উনি যদি প্রিজার্ভেশন করে তাহলে -18 ডিগ্রি টেম্পারেচার যেন প্রিজার্ভ করে। এবং আমাদের আরেকটি অনুরোধ হচ্ছে সবার কাছে, যেন আমরা কোরবানির পর অন্ততপক্ষে ম্যাক্সিমাম 6 মাস আমরা এটা প্রিজার্ভ করি, কারণ দেখা যায় যে অনেকে অনেক দিন আপনার কয়েক বছর কোরবানির মাংস রেখে দেয়। এটা হয়তো বা আমাদের নিজস্ব কোনো স্টাডি নেই সায়েন্টিফিক, কিন্তু মানে নর্মালি এটার বিভিন্ন ধরনের লং টাইম এফেক্ট হতে পারে। আর আরেকটা যেটা হচ্ছে যে যখন আপনার কোরবানিতে পান করার সময় বা মাংস কাটার সময় পানি ব্যবহার করবেন, অবশ্যই সেই পানিটা নিরাপদ পানি যেন ব্যবহার করেন। তো আমাদের আরেকটি যেটা, সেটা আমরা নিজেরা চিন্তা করছি, যখন কোরবানির গরু আপনার পছন্দ করবে সেটা যেন অবশ্যই রোগমুক্ত গরু দেখে নেন, এবং এই জন্য
পানি সম্পদ অধিদপ্তরের আপনি জেনে থাকবেন যে বিভিন্ন কর্মকর্তা প্রতিটি কোরবানির হাটে থাকে এবং ওনাদের পরামর্শ যে কোনো ক্রেতা নিতে পারেন। এবার চলে আসছি ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আপনার কাছে। আপনি যেহেতু হচ্ছে বিআরসির লাইফ স্টক ডিভিশনে কাজ করছেন এবং চিফ সায়েন্টিফিক অফিসার হিসাবে, তো স্যার এই আমাদের কোরবানির যে পশুগুলো আছে এটা নিয়ে আপনাদের কোনো গাইডলাইন আছে কিনা, সাথে সাথে আপনি নিউট্রিশন ইউনিটের ডাইরেক্টর হিসাবে আমাদেরকে স্যার এটাও জানাবেন যে খাবারটা কতদিন আমরা প্রিজার্ভ করতে পারবো এবং এটা কতদিন পুষ্টিগুণটা ঠিকঠাক থাকবে। তো আমাদের সামনে ঈদুল আজহা আসছে, হয়তো আর 10 দিনের মতো বাকি আছে। তো আমাদের ডেফিনেটলি আমরা যে পশুটা কুরবানির জন্য কিনবো এটা অবশ্যই সুস্থ সতেজ থাকতে হবে। তো এই সুস্থ কিনে এই জিনিসটা আমরা বুঝবো কিনা এটা নিয়ে আমাদের আসলে জনসাধারণ অনেক সময় কনফিউজ করে, শুধু একটা বড় গরু দেখে কিনে নিয়ে আসে, কিন্তু আনার পর দেখা যায় তার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা। তো প্রথমে আমি যে কুরবানি গরুটা চিন্তা করি অবশ্যই সুস্থ হতে হবে। সুস্থ হওয়ার 2-3টা লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে গরু জানেন যে সবসময় সে জাবর কাটে। একটা সুস্থ গরু সর্বক্ষণ জাবর কাটবে, অর্থাৎ তার মুখ চিবানোর মতো একটা অবস্থায় থাকবে। আরেকটা হচ্ছে তার লেজ কিন্তু সবসময় সে নাড়াচাড়া করে এবং তার চোখ বা সামনে যে কালো অংশটা থাকে এটা ভেজা থাকবে। এটা হচ্ছে একটা সুস্থ গরুর লক্ষণ এবং তার চোখ মুখ উজ্জ্বল থাকবে। কিন্তু আমরা অনেক সময় যেটা আমরা চিন্তা করি যে বিভিন্ন পত্রপত্রিকা এগুলো আসে যে স্টেরয়েড দিয়ে গরু মোটা তাজা করা হয়েছে, তো সেই গরুগুলো আমরা চিনবো কিভাবে? আমরা যদি ওইটা কিন্তু একটা অসুস্থ গরু, সুস্থ গরুর যে লক্ষণগুলো বললাম ওটা ওই গরুতে যদি না পাওয়া যায় ডেফিনেটলি সে অসুস্থ। এক হচ্ছে যে ঝিমঝাপ চুপচাপ দাঁড়িয়ে থাকবে, সে কোনো ধরনের যে জাবর কাট সেটা করবে না, লেজ যেটা নাড়ার কথা সেটা করবে না, অনেক সময় চুপচাপ বসে পড়ে যায়। তো এই ধরনের গরুগুলো আসলে আমাদেরকে একটু অ্যাভয়েড করে যেতে হবে। এবং যে আমরা যেটা বললাম প্রাণী সম্পদ অধিদপ্তর অনেক কিছু সার্ভিলেন্স টিম ডক্টররা থাকেন, তো তাদেরও পরামর্শ নেওয়া যেতে পারে এই ব্যাপারে। তো সাধারণ 3টা লক্ষণ দেখে আমরা এই গরুটা চিনবো। আরেকটা হচ্ছে যদি স্ট্রেট দেওয়া গরু আসে, আপনি পিছনে মানে আমাদের বুড়ো আঙ্গুল দিয়ে পিছনে রানের মাংস যদি একটু চাপ দেন দেখবেন ওই জায়গাটা বসে গেছে, মানে সে আবার ব্যাক করতেছে না। কিন্তু সুস্থ গরু ওই জায়গাটা চাপ দিল আবার সাথে সাথে ব্যাক করবে। এটা দেখেও কিন্তু আমরা এই স্টেরয়েড জাতীয় বা মোটা তাজা করা গরুগুলা চিনতে পারবো। আরেকটা হচ্ছে অনেক সময় রোগ বালাইয়ের, বিশেষ করে আপনারা জানেন আমাদের গরুতে, বাংলাদেশি গরুতে সবচেয়ে বেশি হয় যে খুরা রোগ, যেটা বলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এই ধরনের গরু কিন্তু আমাদের বাজারে চলে আসে। তো সেটা চেনার উপায়টা কি? আপনি জাস্ট সিম্পল হচ্ছে গরুর মুখটা যদি হা করায় জিহ্বার মধ্যে ছোট ছোট পুষ্কার মতো থাকে এই খুরা রোগে। আরেকটা 2 খুরের মাঝখানে ঘা হয়ে যায় এবং ওখানে মাছি বসে। এই 2টা লক্ষণ দেখে কিন্তু আমরা খুরা রোগটাকে আলাদা করে ফেলতে পারবো এবং একটা সুস্থ গরু নির্বাচন করতে পারবো। তো আমাদের অবশ্যই সুস্থ গরু নির্বাচন করে জবাই দিতে হবে এবং জবাই দেওয়ার পর যেটা আপনি যে পুষ্টির কথা বলছেন, তো জবাই দেওয়ার কমপক্ষে আধা ঘন্টা রেখে দিতে হবে যেন তার থেকে শরীর থেকে যত রক্ত আছে সেগুলো বের হয়ে যায়। এবং শরীরে যে রক্ত থেকে যায় এখান থেকে কিন্তু মাইক্রোবিয়াল কন্টামিনেশন হতে পারে, যে অর্থাৎ আমার মাংসটাকে নষ্ট করে দিতে পারে। সুতরাং গরুটা কমপক্ষে আধা ঘন্টা আমরা রেখে দিব, প্রপার ব্লিডিং হোক, তারপর অন্যান্য যেটা চামড়া ছাড়ানো মাংস প্রসেস করে এগুলো করবো। এবং পুষ্টি যদি আমি ঠিক মতো নিতে চাই, কারণ এটা একটা মানে হাইলি প্রোটিনিয়াস আমাদের প্রোডাক্ট এটা, তো এইটা নিশ্চিত করার জন্য আমরা যেটা বলবো যে প্রিজার্ভ করবো পুষ্টি 100% নিশ্চয় 1 মাসের উপর আসলে আমাদের এই গরুটাকে প্রিজার্ভ করা উচিত না, যেটা হচ্ছে -18 ডিগ্রি। অনেক হচ্ছে আমাদের ডিপ ফ্রিজ যেগুলো থাকে নর্মাল ফ্রিজ ওখানে 0 ডিগ্রির নিচে থাকে না। তো এই অবস্থায় আমাদেরকে অবশ্যই 1 মাসের উপর এটা রাখা উচিত না। আর যদি রাখতেই হয় তাহলে অবশ্যই সিদ্ধ করে তারপরে এটা ভালো করে ঠান্ডা করে প্যাকেট করে তারপর আলাদা আলাদা বক্সের মধ্যে রাখতে হবে। তাছাড়াও আমাদের ওইখানে যে চর্বিটা থাকে এটা হচ্ছে আসলে নষ্ট হয়ে যায়, মাংসের স্বাদটাও নষ্ট হয়ে যায়। শুধু আমার কুরবানি গরু যেহেতু একটা মহৎ উদ্দেশ্যে আমরা কুরবানি দেই, সুতরাং এটাকে প্রপার নিউট্রিশনটাও নেওয়ার জন্য 1 মাস আমরা সর্বোচ্চ রাখতে পারবো। পাশাপাশি অনেক সময় আমরা কিন্তু ড্রাই মাংসই করি, রোদে শুকিয়ে, এটা রাখলে কিন্তু অনেকদিন রাখা যায়। শুটকি যেটা, এটাও আমরা দীর্ঘদিন রাখতে পারি এবং এটা থেকে আমরা নিউট্রিশনটা পেতে পারি। ধন্যবাদ স্যার। স্যার আমরা একদম প্রোগ্রামের শেষে চলে এসেছি, তো এই নিরাপদ খাদ্য এবং পুষ্টি নিয়ে আপনারা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো বার্তা পৌঁছাতে চান তাহলে একটু আপনাদের বক্তব্যটা দিবেন। জি ধন্যবাদ। অ্যাকচুয়ালি নিরাপদ খাদ্য নিশ্চিত করা কোনো একক প্রতিষ্ঠানের উপর পক্ষে সম্ভব না, এর জন্য দরকার সমন্বিত চেষ্টা আপনার, আমার এবং যে কোনো ক্রেতার, সবাই একসাথে কাজ করতে হবে। এবং এর সাথে আমি পরিশেষে বলবো
আমাদের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমাদের ওয়েবসাইট আছে, এবং এছাড়া আমরা প্রচারণায় যেটা সবসময় ব্যবহার করি 5টি চাবিকাঠি হচ্ছে খাদ্য নিরাপদ রাখার। একটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এবং সঠিক তাপমাত্রায় খাবার রান্না করা, সঠিক তাপমাত্রায় খাবার সংরক্ষণ করা, যেটা একটু আগে আপনার আলোচনা আসছে, এবং নিরাপদ খাদ্য উপকরণ ব্যবহার করা। এই যে 5টি যে আপনার এই মাধ্যমের মাধ্যমে আমরা যে কোনো খাবার কে আমরা নিরাপদ রাখতে পারবো। ধন্যবাদ। আর আসলে আমরা যদি বলি ফুড সেফটি, এটা মানে এবারে প্রতিবাদ্যর সাথে ওইটাকে বলা আছে ফুড সেফটি ইজ এভরি ওয়ানস বিজনেস। সুতরাং যেটা আমরা খালি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা 18টা মন্ত্রণালয়ের উপর নির্ভর তা না, এটা হচ্ছে প্রত্যেকেরই বিজনেস। আমি কি জিনিসটা কিনছি সঠিক, মানে জিনিসটা কিনছি কিনা, ঘরের মধ্যে সঠিকভাবে প্রসেস করছি কিনা, রান্না করছি কিনা, তারপর হচ্ছে আমি যেখানে প্রিজার্ভ করছি সেই জায়গাটা ঠিক আছে কিনা, আমি যে প্লেটে খাচ্ছি চামিচ দিয়ে সেগুলো ঠিক আছে কিনা। সুতরাং এটা বলা যে প্রত্যেকেই এই সচেতন হলে তখনই শুধুমাত্র আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবো। ধন্যবাদ স্যার আপনাদেরকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম নিরাপদ খাদ্য এবং পুষ্টিকর খাদ্য নিয়ে। তো আমাদের যে এই অনুষ্ঠান থেকে আপনারা বুঝতেই পারছেন নিরাপদ খাদ্য এবং পুষ্টিকর খাদ্যের আসলে কতটুকু প্রয়োজনীয়তা আমাদের দৈনন্দিন জীবনে। এবং এই নিরাপদ খাদ্য এবং পুষ্টিকর খাদ্য এইটা কোনো অথরিটি, কোনো মন্ত্রণালয় এককভাবে আমাদেরকে এনশিওর করে দিতে পারবে না। এটা আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব, খাবারটাকে সেফলি তৈরি করা এবং সেফলি খাওয়া, এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্বের মধ্যে পড়ে। এতক্ষণ আমার সাথে প্রোগ্রামে ছিলেন প্রফেসর ডক্টর শোয়েব, মেম্বার বাংলাদেশ ফুড সেফটি অথরিটি, এবং ডক্টর রফিকুল ইসলাম, ডাইরেক্টর নিউট্রিশন ইউনিট, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল। ইনশাল্লাহ আগামী কোনো পর্বে নতুন কোনো অতিথিদের নিয়ে আবার নিউট্রিটকে আমাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।